শুধু আইন প্রণয়ন করে যারা দুর্নীতিবাজ তাদেরকে দিয়ে সরকার চালিয়ে কোনোদিন আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যদি সত্যি সত্যি সমাজ জন্য ভাবতে হয়, যদি সত্যি সত্যি পিছিয়ে পড়া অংশের জন্য ভাবতে হয়, তাহলে যে উদ্দেশ্য নিয়ে আইনগুলো প্রণীত হয়েছিল সেই আইনের প্রয়োগ ঘটা হচ্ছেটা কি? নিরপেক্ষ সংস্থাগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, এইভাবে কখনো মানুষের কাছে কাজে লাগানো। এই সমাজ, এই রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা ওতপ্রোতভাবে এই দুর্নীতির সঙ্গে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কাল অবশেষে কেন্দ্রীয় এজেন্সি মারফত বিভিন্ন ক্ষেত্রে জানা গেছে ঋতুপর্ণ সেনগুপ্ত নাকি পয়সা ফেরত দিতে রাজি হয়েছেন। সেই টাকার পরিমাণ 70 লক্ষ টাকা। প্রশ্ন অনেক। টলিউড ইন্ডাস্ট্রিতে এর আগেও বনি সেনগুপ্ত থেকে দেব সবাই নাকি দাবি করেছিলেন তারা পয়সা ফেরত দিতে চান। না জেনেই কি তারকারা জড়িয়ে পড়ছেন দুর্নীতির সঙ্গে? এই নিয়ে আমার সঙ্গে কথা বলতে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী শামীম আহমেদ। প্রথমে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। এই যে একাধিক দুর্নীতিতে একাধিক টলি তারকারা ইডির দপ্তরে হাজিরা দিচ্ছেন এবং তারপরে তারা নিজেরাই বলছেন আমি পয়সা ফিরিয়ে দিতে চাইছি, না জেনে এর সঙ্গে জড়িয়ে পড়া যায়? আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অপরাধ করার প্রবণতা থাকে। এখন সেই অপরাধ থেকে মুক্ত রাখতে পারি আমরা আমাদের শিক্ষা দিয়ে, আমাদের সচেতনতা দিয়ে। এই লোক থেকে নিজেকে মুক্ত রাখাটাও একটা কাজ। এটার জন্য যে এক্সারসাইজ করতে হয়, সেই এক্সারসাইজটা আমরা সমাজের যে পরিবেশের মধ্যে বাস করি সেই পরিবেশের মধ্যে থেকেই গড়ে ওঠে। এখন এই পুরো সমাজ জুড়ে একটা বাতাবরণ তৈরি হয়েছে দুর্নীতির। কারণ এই সমাজ, এই রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা ওতপ্রোতভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত। ফলে সত্যি সত্যি যেসব মানুষ জড়িয়ে পড়ছে, আমরাও অবাক হচ্ছি যে এরা কিভাবে জড়িয়ে পড়ছে। ফলে যারা এখনো সম্বিত ফিরেছে, যারা চাইছে এখান থেকে নিজেদেরকে মুক্ত করতে, তাদেরকে আমরা ওয়েলকাম করছি। হ্যাঁ, আর এই অপরাধ থেকে তারা যেমন নিজেদেরকে মুক্ত করছে, সমাজের বাকি অংশ তারা যাতে এখান থেকে নিষ্কৃতি পায়, তাদের জন্য যে লড়াই করতে হবে সেই লড়াইতেও সামিল হতে হবে। শুধু নিজের টাকা ফেরত দেওয়ার মধ্যে দিয়ে সেটা হয় না। যদি সত্যি সত্যি এই সমাজকে মুক্ত করতে হয়, যদি আপনি সত্যি সত্যি রিয়েলাইজ করে থাকেন, তাহলে আপনি রাস্তায় নামুন। আর নেমে এই যে সমাজের বৃহত্তর অংশ মানুষ জড়িয়ে পড়ছে, এই ছোট থেকে বড় বড় পাড়া থেকে শুরু হচ্ছে একেবারে উপরের স্তর পর্যন্ত। আইনের চোখে অপরাধী না জেনে নিয়ে নেওয়া করে ফেলা, এইটাকে আপনি আইনজীবী হয়ে কিভাবে ব্যাখ্যা করেন? অপরাধ যদি প্রমাণ হয় তাহলে সেটা অপরাধী। যদি তার বিরুদ্ধে কোনো রকম সাক্ষ্য প্রমাণ থাকে, যদি এই ধরনের কিছু প্রবণতা দেখা যায়, তাহলে আইনে তার যা ব্যবস্থা নেওয়ার সে আইনের ব্যবস্থায় তাদের নেওয়া হবে নিশ্চয়ই, আশা করব। আবার একই সঙ্গেই এই ধরনের অপরাধ যখন সংঘটিত হয়, এই বৃহত্তর অপরাধকে রিভিল করার সময় যখন ইনভেস্টিগেট করে, তখন যারা এগিয়ে এসে সেই তদন্তে সহযোগিতা করে এবং সেই বৃহত্তর অপরাধকে সমাজের কাছে উন্মোচন করে, তাদেরকেও আইনে একটা ব্যবস্থার বিধি আছে। ফলে কে কোন ভূমিকা নেবে, কেউ কেন্দ্র সরকারের যারা ক্ষমতায় তাদের সঙ্গে বসে সেটিং করছে, আবার কেউ অপরাধকে কবুল করে এই অপরাধকে যারা মুক্ত করা যায় সমাজকে, তার জন্য প্রচেষ্টা করছে। দুজনকে একই চোখে দেখবে না আইন। কিন্তু দাদা, চোপড়ায় যে ঘটনা ঘটলো, বিধায়ক যে কমেন্ট করলেন, আপনার কি মনে হয় অপরাধ মনস্কতা এই সমাজ থেকে দূর হওয়া সম্ভব? এবং চোপড়ার যে ঘটনা, একজনকে মাটিতে ফেলে যেভাবে সালিশি সভার মতো শরিয়াত আইন অনুযায়ী শাস্তির নিধান করে দিচ্ছেন জনগণ বা গ্রামবাসী, সেই অপরাধ থেকে মুক্তি কিভাবে পাওয়া সম্ভব? প্রথম কথা হচ্ছে, শরিয়াতে এই আইনটা আছে কি? আমার জানা নেই। এই ধরনের শরিয়াত গুলো বিধায়কদের থাকছে, তৃণমূলের বিধায়কদের। ধর্মীয় যে শরিয়াত, সেটা হিন্দু ধর্ম বলুন, মুসলিম ধর্ম বলুন বা যে কোনো ধর্ম বলুন, সব ধর্মই শান্তির কথা বলে, ধর্ম সমাজের মধ্যে পিউরিটির কথা বলে। এই ধরনের কোনো নিদান কোনো ধর্মই দেয় না। ফলে যে শরিয়াতের কথা বলছেন ওই বিধায়ক, সেটা ওনার নিজের তৈরি করা শরিয়াত। আর এইসব কথা বলেন যাতে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা যায়। এই প্রবণতাটা শুরু হয়েছে। একটু দেখবেন এই কিছুদিন ধরে চলছে যে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করলো হাইকোর্ট। সেখানে এক্সিকিউটিভ মমতা ব্যানার্জি এইখানে মঞ্চে ওই মঞ্চে যাচ্ছেন, গিয়ে বলছে যাই ওকে ওবিসি করে দাও, ওই গ্রুপকে ওবিসি করে দাও।
আর যারা এক্সিকিউটিভ, যাদের নিরপেক্ষভাবে তদন্ত সাপেক্ষে ইনকোয়ারি করে এই লিস্ট তৈরি করার কথা ছিল, তারা তা না করে আইনের যে 1993 সালে যে আইন, সেই আইনের বিধিন মেনে এই লিস্ট না তৈরি করে দিলেন। আর এই ওবিসি চ্যালেঞ্জ হলো, সেই চ্যালেঞ্জ নিয়ে এখন সুপ্রিম কোর্ট যাচ্ছে। আসলে এই বিরাট বড় সমাজ যারা পিছিয়ে পড়া ছিল অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, তাদের জন্য কেউ না ভেবে ধর্মকে সামনে নিয়ে আসা হচ্ছে, ধর্মকে অস্ত্র করা হচ্ছে। এবং দাদা এখানে একটা শোনা যাচ্ছিল এই ওবিসি মামলায় রাজ্য সুপ্রিম কোর্টে যেতে পারে, এই জন্য নাকি বাকি সরকারি চাকরি আপাতত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। আমি আবার বলছি, দেখুন, এই ধর্মকে, আমি বলছি যে এই রাজনৈতিক নেতারা, এই আমার সংবিধান প্রণেতারা কখনো ভাবেনি যে এই ধর্মকে অস্ত্র করে এইভাবে সমস্ত সমাজকে ধ্বংস করে দেওয়া হবে। সংবিধানের উদ্দেশ্য কি ছিল রিজার্ভেশনের? যাতে সমাজের যে পিছিয়ে পড়া অংশ, যারা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে যে বৈষম্য আছে, সেই বৈষম্যকে দূর করা যায়। ডিসপ্যারিটি দূর, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য দূর করতে হবে, তার জন্য রিজার্ভেশন করো। এটা কোনো ধর্মের ভিত্তি নয়, এবং যত আইন আছে সেখানে কোথাও ধর্মের কথা বলা নেই, কিন্তু রাজনৈতিক নেতারা এটা করছে। যদি রাজ্য সরকার সত্যি সত্যি চান 10 বছর পর পর তো রিজার্ভেশন করার জন্য একটা সার্ভে করার কথা, করুন সার্ভে। সুপ্রিম কোর্টে গেছেন, আপনি তো সার্ভে করে 3 মাসের মধ্যে নতুন লিস্ট তৈরি করে ফেলতে পারেন, করছেন না কেন? ফলে যে উদ্দেশ্যটা নিয়ে এই সব চলছে, সুপ্রিম কোর্টে অলরেডি মামলা ফাইল করে, ডিফেক্টিভ মামলা ফাইল করে ফেলে রেখে দিয়েছে। এর কোনো সৎ উদ্দেশ্য নেই। যদি সত্যি সত্যি সমাজ জন্য ভাবতে হয়, যদি সত্যি সত্যি পিছিয়ে পড়া অংশের জন্য ভাবতে হয়, তাহলে যে উদ্দেশ্য নিয়ে আইনগুলো প্রণীত হয়েছিল সেই আইনের প্রয়োগ ঘটান, সার্ভে করুন, এবং যাদের যাদের সত্যি সত্যি পিছিয়ে পড়া অংশ আছে বলে সার্ভেতে বেরিয়ে আসছে তাদেরকে লিস্টে করুন। দাদা এই যে সুপ্রিম কোর্টে এটা গেছেন, আপনি বলছেন, আমি একটু ইন্টারাপ্ট করলাম, ডিফেক্টিভ মামলা তারা রুজু করেছে, সৎ উদ্দেশ্য নেই কেন বললেন, এবং এই মামলার অগ্রগতি একটু পেছনে ইতিহাসটা কাটুন না। মন্ডল কমিশন তৈরি হলো, মন্ডল কমিশনের রেকমেন্ডেশন ইমপ্লিমেন্ট হচ্ছে 10 বছর পর। আর যখন ইমপ্লিমেন্ট বোধহয় 15ই আগস্ট ঘোষণা করেছিল, সেই ঘোষণার সঙ্গে সঙ্গে সেই সময় দলকে, সরকারকে সাপোর্ট করছিল বিজেপি, তারা রাস্তায় নেমে পড়লো, যারা সমাজে এগিয়ে থাকা অংশের মানুষ। হ্যাঁ, এবং আপনারা জানেন যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় গায়ে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটলো। হ্যাঁ, তাহলে আর ইউপি, বিহার, এইসব জায়গাতে মুলায়ম সিং বলুন, লালু প্রসাদ বলুন, এরা এই মন্ডল কমিশনের রিপোর্টটাকে নিয়েই দীর্ঘদিন রাজনীতি করে গেল। তাহলে মানুষকে আগাতে হবে। মন্ডল কমিশনের রিপোর্ট আসলে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষকে আগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে। এই যে রাজনীতি, ধর্মকে নিয়ে রাজনীতি, একদিকে বিজেপি রথযাত্রা শুরু করে দিল যে মন্ডল কমিশনের রিপোর্টকে ধামাচাপা দেওয়া যায়, মনে আছে আপনাদের সকলে? আর সেই ধর্মীয় রাজনীতি যখন থেকে শুরু হয়ে গেল, তার আগেও ছিল, কিন্তু মাথা চাড়া দিল ওই সময় থেকে, 90-এর দশক থেকে। আর এখনো কোনো কিছু হলেই মানুষের রুজি রুটির বসে কতগুলো রাজনীতি দল কথা বলছে। এখনো আমাদের দেশের স্বাধীনতা ৭০ বছর পরেও মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য, আপনারা সবাই জানেন যে একটা মুষ্টিমেয় কয়েকটা লোকের কাছে রাষ্ট্রের সমস্ত সম্পত্তি, আর বাকিরা সবাই না খেতে পেয়ে মরছে। তাহলে যে সংবিধানে বলা আছে যে রাষ্ট্র ব্যবস্থাকে এমন পলিসি নিতে হবে যাতে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ না হয়, এক জায়গায় সম্পত্তি যাতে পুঞ্জীভূত না হয়, তাহলে সেটাই হচ্ছে। তাহলে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলছে বুঝে নিন। দাদা সুপ্রিম কোর্টে যাওয়া মানে আমরা দেখি একের পর এক কেস দীর্ঘমেয়াদী হয়, যেটা সাধারণ মানুষ ঠিকভাবে নেন না, ধৈর্যহীন হয়ে যান, অধৈর্য হয়ে যান। তো এই ওবিসি সার্টিফিকেট নিয়ে আবার ডিফেক্টিভ মামলা সুপ্রিম কোর্টে রাজ্য গেল, আলটিমেটলি সলিউশনটা কি রাজ্যের করা উচিত ছিল বলে আপনার মনে হয়? বললাম তো, লিস্ট তৈরি করতে সুপ্রিম কোর্টে গেছেন, তার আইনের অধিকার অ্যাপিল করার করেছেন, করুন। যদি সত্যি সত্যি মুসলিম কমিউনিটির জন্য বা যে সমস্ত পিছিয়ে পড়া কমিউনিটি আছে তাদের জন্য যদি করতে হয়, তাহলে 1993 সালে যে রিজার্ভেশনের আইন আমাদের পশ্চিমবঙ্গে আছে, সেই আইন মোতাবেক সার্ভে করুন, লিস্ট তৈরি করুন, এবং তাদেরকে রিজার্ভেশনের বেনিফিট। আপনাকে মনে হয় রাজ্য মুসলিম সম্প্রদায়ের জন্য মানুষ ভাবে এরকম একটা দেখায়, কিন্তু আলটিমেটলি এটা রিফ্লেক্ট করে যে তারা অরিজিনালি ভাবে না। আসলে আবার বৈষম্য করেন, ইমাম ভাতার টাকা দিচ্ছেন, পুজোর জন্য টাকা দিচ্ছেন, চাই না।
মাথায় টুপি পরাটা মুসলিমদের শুধু অধিকার নয়, তাদের শিক্ষার অধিকার দিতে হবে, স্বাস্থ্যের অধিকার দিতে হবে, তাদের অর্থনৈতিক বৈষম্য যাতে দূর হয় তার জন্য কাজের অধিকার দিতে হবে। আর এটা দেওয়া সম্ভব যদি এই ধরনের নীতি প্রণয়ন করা হয়। আপনি ইমাম ভাতা দিয়ে কিছু মুসলমানকে সন্তুষ্ট করতে পারেন, এটা মুসলিম সমাজের উন্নতি হবে না। এই লিস্টের কথা বলছেন, এসএসসি লিস্ট 16 তারিখ দেওয়ার কথা এসএসসি জানিয়েছিল। আপনার কতটা আত্মবিশ্বাসী মনে হচ্ছে এসএসসি যোগ্য অযোগ্যে ভেদাভেদ করা লিস্ট সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছাবে? তাদের সদিচ্ছার উপর নির্ভর করছে। এর আগেও আমি বলেছি, এসএসসি বা রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে এই বিপুল সংখ্যক শিক্ষক যারা তাদের চাকরি চলে গেছে তাদেরকে বাঁচানো সম্ভব। এখন যদি তারা সেই সদিচ্ছা দেখান, সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে, তাহলে এটা দেখানো উচিত এবং যারা অপরাধী তাদের আইনের কাঠগড়ায় তুলে দেওয়া উচিত। আর যারা নিরপরাধ তাদের চাকরি ফিরে পায় তার ব্যবস্থা করা উচিত। এটা রাষ্ট্রের দায়। দাদা, ভুয়ো শিক্ষকদের কেন্দ্রীয় এজেন্সি জিজ্ঞাসাবাদ করে বলছে কোটি টাকার লেনদেন, কোটি কোটি টাকার লেনদেন একটা হয়েছে চাকরি পাওয়ার জন্য। আর তো যারা অযোগ্য তারা যদি ভুয়ো হয় তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের কি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনার মনে হয়? যারা অযোগ্য তাদের জন্য ইনভেস্টিগেশন করে তদন্ত সাপেক্ষে তাদের যেমন আইনি পদ্ধতি আছে, চার্জশিট দেবে, ট্রায়াল হবে। কিন্তু এত দেরি কেন হচ্ছে? এত দীর্ঘসূত্রতা কিসের? সারদা তদন্ত শেষ হলো না, নারদা তদন্ত শেষ হলো না, এইসব চলছে। হচ্ছেটা কি? যেটা বলছিলাম, নিরপেক্ষ সংস্থাগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। এইভাবে কখনো মানুষের কাছে কাজে লাগানো যায় না। যে কারণে এই সংস্থাগুলো করা হয়েছিল তা কিছু মুষ্টিমেয় রাজনৈতিক দলের রাজনৈতিক নেতাদের কাজে লাগছে। আমি তো এখন রাজনৈতিক দলও কাজ করছে না, কতগুলো নেতা কাজ করছে। ভারতবর্ষের সংবিধান রাজনৈতিক দলকে স্বীকৃতি দেয়, এইরকম কোনো নেতাকে, কোনো ব্যক্তিকে স্বীকৃতি দেয় না। তাহলে আপনার মনে হয় যে 16 তারিখ যদি সুপ্রিম কোর্ট, দেশের সুপ্রিম কোর্ট যদি এসএসসির বিরুদ্ধে ক্রিমিনাল কন্টেম্প্ট অ্যাটেম্প্ট করেন, তাহলে অন্তত আইনজীবী হিসাবে আপনি অন্তত আইনের দিক দিয়ে একটু খুশি হবেন? মনে হয় এটা করা উচিত। যদি কোনো জায়গায় মনে হয় আদালতের, যেখানে আদালত অবমাননা হচ্ছে, এর আগে বারে বারে বলেছি যে আদালতকে কঠোর হতে হবে সেই প্রশ্নে। যদি আদালতকে রক্ষা করা না যায়, যদি তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে না, এটা লাস্ট রিসর্ট। আদালতকে কঠোর হতে হবে। আমরা দেখছি আদালত খুব লিনিয়েন্ট হয় কিছু কিছু জায়গায়, ঠিক না। কঠোর হাতে দমন করতে হবে যাতে বার্তা পৌঁছায় সমাজের বড় অংশের কাছে যে এইখানে অপরাধ করলে আদালতের কাছে ছাড়া পাবো না। তাহলে সেই বার্তা যদি না পৌঁছাতে পারে আদালত, তাহলে সেটা আদালতের ব্যর্থতাও। দাদা, 16 তারিখ আমি শেষ প্রশ্ন বলি, কি হওয়ার সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন? 16 তারিখেই অনেক কিছু হয়ে যাবে এমনটা আমি ভাবছি না। নিশ্চয়ই আর্গুমেন্ট শুরু হতে পারে, কিন্তু এখনো অনেকেই কাউন্টার এফিডেভিট জমা দেয়নি। অ্যাডভার্টাইজমেন্ট করেছে, অ্যাডভার্টাইজমেন্ট পরিপ্রেক্ষিতে যতগুলো পার্টিসিপেন্ট যারা ছিল, যাদের চাকরি খুইয়েছে, তাদের সবাইকে কাউন্টার এফিডেভিট ফাইল করার অধিকার আছে, তারা ফাইল করার সুযোগ। আর মামলা তো সবে শুরু হলো, আমাদের মনে হচ্ছে এটা সুপ্রিম কোর্টে গেলে হয়তো শেষ হয়ে যাবে। আপনার কি কোথাও কি আইনি পরিভাষায় এটা বলা হয় এখন সবে সদ্য একটা শুরুর একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে? আইনে তো দীর্ঘসূত্রতা চিরকাল ধরে চলছে। এই যে নতুন আইন নিয়ে এসছে, ক্রিমিনাল ল নিয়ে এসছে, এখানে একটা বলে দিয়েছে এই সময়ের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে। আপনি দেখুন, হাইকোর্টে আগে সরকারি চাকরিদের মামলা হতো, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিদের মামলা হতো হাইকোর্টে। এখন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল করেছে, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল করেছে, সেখানে বলা আছে 1 বছরের মধ্যে মামলা শেষ করতে হবে। 4 বছর, 5 বছর, 7 বছর চলছে মামলা। ল্যান্ড রিফর্ম সেন্স ট্রাইব্যুনাল করেছে, স্যাট করেছে সরকার, স্যাট, ক্যাট, ল্যাট। কোন জায়গা থেকে যারা আছেন, এই যারা শুনছেন, তারা প্রত্যেকে নিজের অভিজ্ঞতা দিয়ে মেলাবেন, কোথাও 1 বছরের মধ্যে মামলা শেষ হয় না। আইনের বিধি নিধান দিয়ে হবে না। প্রয়োজন এই যে ভ্যাকেন্সি আছে জাজেদের পূরণ করতে হবে, অর্থ বরাদ্দ করতে হবে, পূরণ করতে হবে এদেরকে সেই ভ্যাকেন্সিগুলোকে, আর এফিশিয়েন্ট জাজেদেরকে নিয়োগ করতে হবে। হ্যাঁ, এবং আইনে যারা আর্গুমেন্ট করবেন আইনজীবী, তাদেরকেও এফিশিয়েন্ট হতে হবে। তাহলে এই সকলের প্রচেষ্টায় দেখবেন এই আইনকে সুপরিকল্পিতভাবে প্রয়োগ করা সম্ভব। আদারওয়াইজ শুধু আইন প্রণয়ন করে যারা দুর্নীতিবাজ তাদেরকে দিয়ে সরকার চালিয়ে কোনোদিন আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটা আপনি একেবারে
স্থির থাকতে পারে না। দাদা আমি একটা সংযোজন প্রশ্ন করে ইন্টারভিউটা শেষ করতে চাই। সোহমের বিরুদ্ধে, যে বিধায়ক সোহম যে ঘটনা ঘটিয়েছেন রেস্টুরেন্টে, তার বিরুদ্ধে আপনি মামলা লড়ছেন, এক্ষেত্রে আপনাদের অ্যাপিলটা কি থাকবে? কালকে হিয়ারিং হবেন, যে আমি ইন্টারভিউ যখন দেবো হয়তো হিয়ারিংটা সে সময়ই হচ্ছে, আপনাদের অ্যাপিলটা কি থাকবে? আপনারা যে বিধায়ক যে দৃষ্টান্ত স্থাপন করলেন সমাজের বুকে, আইনি পরিভাষায় কতটা কঠোর কঠোর পরিভাষা মানে নিতে বলবেন আপনি? দেখুন, একজন বিধায়ক তার ক্ষেত্রে যে আইন প্রযোজ্য, একজন সাধারণ মানুষ তার ক্ষেত্রে একই আইনই প্রযোজ্য। ফলে বিধায়কের জন্য আলাদা কোনো আইন নেই। কিন্তু একজন বিধায়ক যে জনপ্রতিনিধি, তার কিছু নৈতিক দায় আছে, সমাজের বাকিদেরও আছে, কিন্তু তার দায়টা ওই পাল্লায় একটু বেশি। তিনি যখন এই অপরাধ করেন তখন সমাজের মানুষকে তার বিরুদ্ধে ভাবা উচিত, তাকে কোন জায়গায় রাখবেন, এটা সামাজিক দায়। কিন্তু এইখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যেসব পুলিশ এই অপরাধকে ঢাকা দেওয়ার চেষ্টা করলো সুপরিকল্পিতভাবে, এবং আমি বলবো যে সর্বোচ্চ স্তরের পুলিশ, বিভিন্ন নির্বাচিত প্রতিনিধি এমএলএরা, তারা ঢাকা নেওয়ার জন্য যে প্রয়াস চালালো, ওইটা আরো কঠিন অপরাধ। পুলিশ যার দায়িত্ব হচ্ছে এই ধরনের অপরাধকে যাতে জানতে পারলে আগে থেকে প্রতিরোধ করা, প্রিভেন্ট করা, আর অপরাধ সংগঠিত হলে আইনি ব্যবস্থা নেওয়া, সে যদি অপরাধীদেরকে শিল্ড করার চেষ্টা করে, ঢাকা দেওয়ার চেষ্টা করে অপরাধকে, তাহলে সমাজের যারা কম ক্ষমতাশালী তাদের কি অবস্থা হয় বুঝে নিন। যারা সমাজে শক্তিশালী তারা তো সেই সুবিধা ভোগ করছেই, আইনের ক্ষমতা শাসনে তো আপনাকে সেই সুবিধা পৌঁছাতে হবে সমাজে যে সব থেকে দুর্বলতম মানুষ, তার জন্যে। আপনি সেই সমাজের দুর্বল মানুষকে আপনি গর্তে ফেলে দিচ্ছেন, অপরাধ ঢাকা দিচ্ছেন একজন শক্তিশালী মানুষের, একেবারে অনুভূত। অবশ্যই সাধারণ মানুষের অবস্থা কোথায় তাহলে যেতে পারে? শামীম আহমেদ এই প্রশ্ন তুলছেন। আইন তো সকলের জন্য সমান হওয়া উচিত, যেমন আইনি শাস্তি সকলের জন্য সমান হয়, আইনটাও যেন সকলের জন্য সমানভাবে ব্যবহার করেন এই রাজ্যের শাসক কিংবা রাজ্যের পুলিশ। দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আপনাদের কমেন্টে জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, নিঃসন্দেহে আমরা সেই উত্তর খোঁজার চেষ্টা করব। ধন্যবাদ।